মোহনবাগান কি ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারে ACL 2 থেকে? সো হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নেব AIFF এর ওপর যদি ফিফা ব্যান পড়ে তো কী কী সমস্যা হতে চলেছে ইন্ডিয়ান ফুটবলে। তার আগে আমাদের অবশ্যই জানা উচিত কেন আসতে চলেছে এই ফিফা ব্যান। আগামী 26 তারিখ রাত্রিবেলা ফিফা ও AFCর তরফ থেকে AIFF এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবের কাছে একটি লেটার পাঠানো হয় ও সেই লেটারে স্পষ্ট করে উল্লেখ আছে AIFF যদি অক্টোবর 30 তারিখের মধ্যে তাদের কনস্টিটিউশন বডি তৈরি না করতে পারে তাহলে AIFF পেতে চলেছে ফিফা ব্যান, অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল পেতে চলেছে ফিফা ব্যান। এখন প্রশ্নটা হচ্ছে কি এই কনস্টিটিউশন বডি? ফিফা যে হচ্ছে ফুটবলের সর্বোচ্চ বডি, তাদের একটি নিয়ম আছে, যেই নিয়ম অনুযায়ী বিভিন্ন দেশের ফুটবলের যাবতীয় নিয়ম নীতি কাজকর্ম সব কিছুই করার জন্য একটি কনস্টিটিউশন বডি থাকবে, অর্থাৎ একটি ফেডারেশন থাকবে যে সব কিছু কন্ট্রোল করতে পারবে, তার আইনের আন্ডারেই সব কিছু চলবে। তারা কখনোই এটা গ্রহণ করে না যে কোনো দেশের সরকার বা কোনো দেশের সুপ্রিম কোর্ট বা কোর্ট, আমি সুপ্রিম কোর্ট মেনশন করে দিলাম, যে সেই দেশের ফুটবলের ওপর তাদের কোনো রায় পেশ করুক বা ফুটবলের ওপর তারা কোনো ইন্টারফেয়ার করুক। এবার যদি আমরা আমাদের ইন্ডিয়ার কথায় আসি, ইন্ডিয়ায় এই কোনো কনস্টিটিউশন বডিটাই নেই। এই জন্য আমরা দেখতে পাবেন ফুটবলের যাবতীয় যা প্রবলেম হয়, তাই জন্য সমস্ত ক্লাবরা CSS এর কাছে যায়, এই জাতীয় অন্যান্য জায়গায় যায়। এই কারণে এই নিয়ে কেস কিন্তু শুরু হয় সুপ্রিম কোর্টে 2017 সাল থেকে, এবং 2025 সালের হাফ টাইম চলে গেছে, তাও এখনও অবধি এই কেসের কোনো রায় আসেনি ও ইন্ডিয়া কোনো কনস্টিটিউশন বডি তৈরি করতে পারেনি। এবার আমি মাঝখানে একটা কথা বলে দিই, 2022 সালেও ইন্ডিয়া একটি ফিফা ব্যান পায়। তখন কারণটা ছিল সুপ্রিম কোর্ট চেয়েছিল একটি টেম্পোরারি CAS এর টিম তৈরি করতে, যারা ইন্ডিয়ান ফুটবলকে কন্ট্রোল করবে। কিন্তু ফিফা যেহেতু এই জাতীয় কোনো বাহ্যিক কোনো সংগঠনের থেকে এই জিনিসটা গ্রাহ্য করে না, তাই তখন দেওয়া হয় AIFFকে ব্যান, এবং ইন্ডিয়ান ফুটবলও ব্যানের আওতায় পড়ে। তবে সেই সময়ই নতুন করে রি-ইলেকশন হয় এবং কল্যাণ চৌবে, যে এখনকার প্রেসিডেন্ট, তাকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হয়। তো এইভাবে তখন ব্যান সরে যায়। তো আপনারা এবার বলবেন, এবারেও তো রি-ইলেকশন করে ব্যানটা সরিয়ে নেওয়াই যায়, কিন্তু ব্যাপারটা অতটা সহজ নয়। আমরা দেখতে পাচ্ছি কল্যাণ চৌবের AIFF এর আন্ডারে কত সুন্দরই না ইন্ডিয়ান ফুটবলের অবস্থা চলছে। যার বিশেষ উদাহরণগুলো হচ্ছে আপনারা দেখতেই পাবেন, আজকেই যার হিয়ারিং হওয়ার কথা আছে, AIFF ও FSTL এর মধ্যে মতবিরোধ, যার জন্য ISL এর মধ্যে একটা আনসার্টেনিটি তৈরি হয়েছে। এই কারণে বেশ কিছু ক্লাব তাদের অপারেশন বন্ধ করে দিয়েছে, এবং 3টি ক্লাব তো কোনো প্লেয়ারদের স্যালারিও আটকে দিয়েছে। এই কারণে প্রচুর মানুষের লাইভলিহুডেরও এখন প্রশ্ন উঠেছে। ফিফার নজরে এই জিনিসগুলোও আছে। এই গেল কারণ যার জন্য ইন্ডিয়ান ফুটবলে ফিফা ব্যান আসতে পারে। এবার বলি কিভাবে এই ফিফা ব্যানটাকে হাঁটানো সম্ভব। এই ফিফা ব্যানটিকে হাঁটানোর জন্য AIFFকে 3টে প্রসেস কমপ্লিট করতে হবে। প্রথমটা হচ্ছে সুপ্রিম কোর্টে এই যে কনস্টিটিউশন বডি নিয়ে কেসটা চলছে, সেই কেসটার ফাইনাল ডিসিশন বার করতে হবে, মানে রায়টা পেতে হবে ফাইনাল ডিসিশানে। কোনো ইন্টারিম ডিসিশন বা ইনিশিয়াল ডিসিশন পেলে হবে না। সেই ডিসিশন পাওয়ার পর একটি কনস্টিটিউশন ড্রাফট তৈরি করতে হবে, যেটা অবশ্যই ফিফা এবং AIFF দুজনের গাইডেন্সের আন্ডারেই হবে। এবং তৃতীয়ত এই ড্রাফটটাকে তাদের AIFF এর জেনারেল মিটিংয়ে সাবমিট করাতে হবে ও সেটাকে অ্যাপ্রুভ করাতে হবে, দিয়ে সেটা অক্টোবর 30 তারিখের মধ্যে ফিফার কাছে জমা দিতে হবে। অর্থাৎ এই 3টে প্রসেস যদি AIFF করতে পারে তাহলে ইন্ডিয়া ফুটবলের ওপর আর ব্যান আসতে পারবে না। এবার আপনারা এখানে বলবেন এগুলো তো খুবই সহজ, করলেই করা যায়, কিন্তু আপনারাই তো দেখলেন 2017 থেকে কেস চলছে, আজ 2025, 8 বছর 8.5 বছর কেটে গেছে, এখনও তার সুরাহা হয়নি, আর হাতে সময় পড়ে আছে মাত্র 2 মাস। আশা করব যেন এই জিনিসটায় কোনো গাফিলতি না করে প্রপারলি ঠিকঠাকভাবে ম্যানেজ করে ঠিক করা হয় এবং ফিফা ব্যান থেকে হাঁটানো সম্ভব হয়। এবার বলি, যদি কোনোভাবে এই জিনিসটা করা না যায়, যেটা হতেই পারে কারণ এই ম্যানেজমেন্টকে বিশ্বাস নেই, তাহলে ইন্ডিয়ান ফুটবলের ওপর কী কী ইম্প্যাক্ট পড়তে পারে। প্রথমেই বলি ACL ম্যাচগুলো। ACL-এ যে মোহনবাগান, গোয়া এরা খেলছে, এরা ধরুন কোনোভাবে কোয়ালিফাই করেও গেল, তাও তারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে, যেহেতু ফিফা ব্যান পড়েছে কোনো দেশের ওপর। দ্বিতীয়ত, ফিফা ব্যান পড়ার জন্য এই ACL-এ যে পয়েন্টগুলো মোহনবাগান, গোয়া এরা পাবে, সেই পয়েন্টটাও কাট অফ হয়ে যাবে। আর কোনোভাবে যদি তাজিকিস্তানের দলগুলো একটা বা দুটো জিতেও যায়, সেক্ষেত্রে তাদের পয়েন্ট এগিয়ে যাবে। সেক্ষেত্রে পরবর্তী সিজনে এটা হবে যে আমাদের কাছে এখন দুটো স্লট থাকে ACL-এ, একটা ডাইরেক্ট যেটা মোহনবাগান পেয়েছে, একটা গ্রুপ স্টেজ যেটা FC গোয়া গ্রুপ স্টেজের ম্যাচ খেলে জিতে পেয়েছে। সেক্ষেত্রে পরবর্তী সিজনে আমাদের কাছে মাত্র একটাই ACL-এর স্লট থাকবে, যেটা ওই গ্রুপ স্টেজ খেলে আমরা পাবো।
এছাড়াও তৃতীয়ত আপনারা জানেন ইস্ট বেঙ্গলের মহিলা টিম যারা খুব ভালো পারফরমেন্স করছে এশিয়ার মঞ্চে, তাদের পারফরমেন্সও বৃথা যাবে এবং তাদেরকেও ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এছাড়াও ইন্ডিয়ান উমেন্স টিম যাদের উপর অ্যাকচুয়ালি ভরসা করা যায় যে তারা ভবিষ্যতে হয়তো ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করতে পারে, এএফসি মঞ্চেও এশিয়ার কাপের জন্য ভালো পারফরমেন্স করছে, তাদের পারফরমেন্সও বৃথা যাবে ও তাদেরকেও ডিসকোয়ালিফাই করে যাবে। এবং সবশেষে এলে মেন্স টিমের আপডেটে আসছে, যাদের থেকে সত্যি বলতে কোনো আশাই পাওয়া যাচ্ছে না এখন, তাদেরকেও ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এবং এই ডিসকোয়ালিফাই করে দেওয়ার জন্য এবারে তো আমরা খেলতে পারবো না, সেক্ষেত্রে আমাদের র্যাঙ্ক আরও নিচের দিকে আসতে পারে। সেক্ষেত্রে পরবর্তী সিজনে আমাদের এটা হতে পারে যে এশিয়া কাপে কোয়ালিফাই করার জন্য আমাদের প্রথমে প্লেয়ার্স রাউন্ড খেলতে হলো, তারপরে এই গ্রুপ স্টেজের এই প্রিলিমিনারি রাউন্ডগুলো খেলতে হলো। এবং সবশেষে আইএসএলের যে এত বড় বড় ক্লাবগুলো আছে, সব ক্লাব বলতে গেলে অপারেশন বন্ধ করে দেবে। এখনও যারা একটা আশা আছে যে অপারেশন চালু করতে পারে, এবং শেষমেশ ইন্ডিয়ান ফুটবলের শেষ এখানেই হবে। কারণ এই ব্যানের পর ইন্ডিয়ার ফুটবল ফিরে আসা অসম্ভব বলতে গেলে এক প্রকার। মোহনবাগান, ইস্টবেঙ্গল যেগুলো 100 বছর পুরনো ক্লাব তারা তো রয়েই যাবে, কিন্তু বাদবাকি যে ক্লাব তারা বন্ধ হতে চলেছে। সো জিনিসটা কতটা কনসার্নের আপনাদের আমি হয়তো বোঝাতে পারলাম। আশা করি এআইএফএফ ঠিক টাইম মতো কাজগুলো করতে পারবে ও ফিফা ব্যানটা আমাদের থেকে হাঁটানো সম্ভব হবে। এবার যদি আইএসএল নিয়ে আপডেটে আসি, আইএসএলে আজকে হতে চলেছে সুপ্রিম কোর্টের ফাইনাল হিয়ারিং। হয়তো আজকেই রেজাল্ট আসতে পারে, কারণ আজকে না এলে সত্যি জানি না পরেও কবে আসতে চলেছে। আরও জিনিসটা খারাপ থেকে খারাপতরও হতে পারে, কারণ ট্রান্সফার মার্কেট এমনিও শেষ হতে চলেছে। এখানে অর্ধেক টিম তো তাদের দলও পর্যন্ত গোছায়নি। এবং যাবতীয় যা খবর পাওয়া যাচ্ছে, এআইএফএফ ও এফএসটিএল দুজনকার মধ্যে একটি শর্ট টার্ম ডিল রেডি হয়েছে যে এই সিজনে আইএসএলটা হওয়ার পর পরবর্তী সিজনে নতুন ইলেকশন যে কমিটি আসবে, মানে তাদের যে নতুন বডিটা আসবে কনস্টিটিউশনের পর, সেই বডির সাথে এফএসটিএল নতুন চুক্তিপত্র সাইন করবে। তবে এই সিজনের আইএসএল নিয়ে রায়টা হয়তো আজকে আমরা পেতে চলেছি। তো দেখা যাক, রায়টা এসে গেলে ভিডিওটা নিয়ে আমি আসছি। সবার শেষে মোহনবাগানের কিছু আপডেটে এলে, এবার মোহনবাগান এফসির জন্য খেলতে নামছে, কিন্তু আজ 28 তারিখ হয়ে গেল, এখনও অবধি ষষ্ঠ বিদেশির কোনো নামগন্ধ নেই। আপনাদের কি মনে হচ্ছে না মোহনবাগান ম্যানেজমেন্ট এবার গাফিলতি করছে? কারণ আর 18 দিনও বাকি নেই আমরা ম্যাচ খেলতে নামবো, সেখানে ষষ্ঠ বিদেশি এখনও এসে পৌঁছালো না। সে কি, সে অপশন রবিনও হোক বা যাই হোক, সে কি আদৌ ফিট হবে? ফিট হওয়ার পর টিমের সঙ্গে মানিয়ে নিতে পারবে? এত গাফিলতি করলে সত্যিই জানি না আমরা এফসিতে কি ফলাফল করতে চলেছি। এই যে পাখির চোখ পাখির চোখ করে আমরা এতদিন ধরে বলে আসছি, পাখির চোখটা পাখি উড়ে চলে যাবে, আর কিছুই থাকবে না, আমরা চোখ খুঁজতেই রয়ে যাব। সরি, একটু বেশিই বলা হয়ে গেল। আশা করছি ম্যানেজমেন্ট দ্বারা খুব তাড়াতাড়ি কাল পরশুর মধ্যে ষষ্ঠ বিদেশিকে অ্যানাউন্স করে। সপ্তম বিদেশি নিয়ে আপনারা আপডেটটা তো আগের ভিডিওতেই দিয়েছি, তাও আরেকবার বলে দিচ্ছি। রিসেন্ট টাইমে সপ্তম বিদেশি নিয়ে আসার কোনো চান্স নেই। তবে এশিয়ার কাপে এএফসি মঞ্চে খেলার সময় মোহনবাগান যদি মনে করে কোন পজিশনে অ্যাকচুয়ালি প্লেয়ারটা দরকার, সেই পজিশন অনুযায়ী প্লেয়ার মোহনবাগান আনলেও আনতে পারে। এবার যদি ছোটো ছোটো কয়েকটা আপডেট দিয়ে দিই, তো কিয়ান নার্সারি কাল থেকে নাম্বার 17 জার্সি পরতে চলেছে। এবং অবশ্যই ডিমি প্রেত্যাতোষ আজকে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্টোরি পোস্ট করে, যেটা অবশ্যই লেখা ছিল টাইম উইল টেল। হ্যাঁ, হয়তো এবারের সময়ই বলতে চলেছে আমরা কোন নতুন ডিমি গডের রূপ দেখতে চলেছি। তো আপনাদের কি মনে হয় আমরা সেই এক সিজন আগের ডিমিকে আবার ফিরে পাবো? অবশ্যই কমেন্টে জানান। শেষমেশ মোহনবাগানের আজকে সিএফএল টিমের ম্যাচ ছিল ক্যালকাটা কাস্টমসের সাথে। সত্যি বলতে কী হলো জানি না, ম্যাচটা এক প্রকার দেখলে চোখ থেকে রক্ত বেরিয়ে যাওয়ার মতো। মানে প্লেয়ারদের মধ্যে কোনো কম্বিনেশন নেই, কিছু নেই। মোহনবাগান এই ম্যাচটি 1-0 গোলে হেরেছে। ম্যাচটা হারার থেকে বড় কথা যেভাবে মোহনবাগান খেলেছে। আমি ডার্বি হারের সময়ও সেম বলেছিলাম ম্যাচ মোহনবাগান হারতেই পারে, কিন্তু খেলার অ্যাপ্রোচটা যেরকম ছিল সেটা একেবারেই দেখার মতো ছিল না। আজকের ম্যাচটা ছেড়ে দিন, লাইক প্লেয়ারদের মধ্যে কোনো কম্বিনেশন নেই, কিছু নেই। আর ডেগি কার্ড তো আমি সত্যিই জানি না, বাদ দিন। তো দেখা যাক পরবর্তী ম্যাচে কী হয়। আশা করবো যেন সিএফএল টিমটা ফিরে আসে এবং অন্ততপক্ষে টপ 6-এর রাস্তাটা যেটা কঠিন হয়ে পড়ছে কোনোভাবে টপ 6-এ কোয়ালিফাই করে যায়। তো এই গেল বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ও আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে তারা বুঝতে পারে এই ইন্ডিয়ান ফুটবলের খারাপ টাইমের কথা। টাটা।